আমরা যাদের পাই আর কি ক্লাস 5-এ, তারা কি অবস্থায় আসেন সেটা কিন্তু তারও একটা ধারণা আছে। বাংলা ভাষার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মাধ্যমে ইংরেজি শেখা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব এবং খুব ভালোভাবেই সম্ভব, কিন্তু তার বেশ কিছু শর্ত থাকা উচিত। ছাত্রদের মধ্যে কোনো বিষয়কে যদি সহজ করতে হয়, তাকে তো বিষয়টাকে তার কাছে প্রাণবন্ত করে তুলতে হবে, বিষয়টা তার কাছে খুব আগ্রহের বিষয় করে তুলতে হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠান আমি কবিতার এই দুটি লাইন দিয়ে শুরু করার একটি কারণ রয়েছে। কারণ আজকে আমাদের যিনি অতিথি, পেশাগত দিক থেকে তিনি একজন ইংরেজি বিষয়ের শিক্ষক হলেও বাকি সময়, অবসর সময়ে তিনি সবচেয়ে বেশি যে কাজটিতে নিযুক্ত থাকেন তা হলো বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার কাজে। এবং এ ব্যাপারে তার কাছ থেকে আমরা কখনোই কোনো কিছু শুনতে পাই না, কারণ তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। আজকে আমরা কথা বলবো ইংরেজির শিক্ষক মাননীয় শ্রী শুভেন্দু সাহার সঙ্গে। শুভেন্দুদা, নমস্কার। নমস্কার। দর্শক বন্ধুকেও আমার নমস্কার। সঞ্চালক সুমনকে ধন্যবাদ তার এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর আজকের এই জন্য। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ছাত্রছাত্রীদের জন্য এবং সাহিত্য অনুরাগী যারা রয়েছেন, বিশেষ করে ইংরেজি সাহিত্যে যারা অনুরাগী তাদের জন্য। তাই আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই অনুষ্ঠানটি গুরুত্ব সহকারে দেখবেন। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু তার উত্তর কিন্তু সংক্ষেপে দেওয়া খুবই কঠিন। কারণ একটা ভাষার ইতিহাস স্বল্প সময়ের মধ্যে ধরে রাখাটা একটা নদীকে বাদ দিয়ে বেঁধে ফেলার মতোই। যদি ইংরেজি সাহিত্যের কথা ধরি বা ইংরেজি ভাষার কথা ধরি, তাহলে তার প্রথম নিদর্শন আমরা পাই, ইংরেজি ভাষা, লিখিত ভাষার প্রথম নিদর্শন পাই বিওলফে, যেটা লিখিত হয়েছিল সম্ভবত 700 খ্রিস্টাব্দে। তারপর থেকে 700 থেকে 1150 পর্যন্ত এই সময়টা আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড বা প্রাচীন ইংরেজি ভাষার সময়রূপেই ধরতে পারি। তারপরে যে কিছুটা পরিবর্তন আসে সেটা চসারের হাত ধরে, জিওফ্রে চসার। তার লেখা ক্যান্টারবারি টেলসে বিভিন্ন তীর্থযাত্রীদের কথা বলা হয়েছে, ছোট ছোট গল্প। সেগুলিকে গদ্য ভাষা বলাটা সম্ভবই না, কিছুটা ভার্স, পুরোটা আধুনিক কবিতার সঙ্গে মেলালেও চলবে না। এই মধ্যযুগটা চলে, ইংরেজি সাহিত্যের মধ্যযুগটা চলে 1150 থেকে 1485 সন পর্যন্ত। 1485 সনের পরে ইংরেজি ভাষায় আসে নবজাগরণ, রেনেসা। শেক্সপিয়ার, মার্লো, জন ডান এদের হাত ধরে সত্যি ইংরেজি ভাষা একটা আধুনিক রূপ পেতে থাকে। 1485 থেকে 1660 পর্যন্ত এই সময়কালটি চলে। 1660-এ আসে রেস্টোরেশন পিরিয়ড। দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই জানবেন যে 1450-এ একটা ইংল্যান্ডে একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়। সেখানে কিছুদিনের জন্য রাজতন্ত্র গিয়ে ক্রোমওয়েলের রাজত্ব শুরু হয়। 1660-এ তিনি 1660-এ কিন্তু রাজতন্ত্র আবার ফিরে আসে, রেস্টোরড হয়। সেই থেকে 1660 থেকে পরবর্তী সময়টাকে আমরা রেস্টোরেশন পিরিয়ডই বলবো। 1660 থেকে 1750 পর্যন্ত এই সময়টা চলে। 1750-এর পর থেকে 1832 সন পর্যন্ত আমরা রোম্যান্টিক এজ, যেটাকে নেচারের প্রতি ভালোবাসার যে সময়টা সাহিত্যের মধ্যে ফুটে ওঠে, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি, বায়রন, এদের সময়টা 1832 থেকে 1901 পর্যন্ত। আপনি যেহেতু বলেছেন খুব সংক্ষেপে বলতে, অবশ্যই অনেকটা ডিঙিয়ে অনেক কিছু পার করে আমাকে অতি সংক্ষেপে বলতে হচ্ছে। ভিক্টোরিয়ান এজ চলে 1901 পর্যন্ত। 1901 থেকে 1914, অর্থাৎ ওই বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের পরপর সময় পর্যন্ত এডওয়ার্ডিয়ান এজ, এই সময়টাকে আমরা বলবো। তারপরে 1911-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, একটা বিশাল বড়
রাজনৈতিক, সামাজিক, আর্থিক সর্বক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন, নতুন রিয়েলাইজেশন আসে। সেই রিয়েলাইজেশন থেকে আসে মডার্নিটি, আধুনিকতা, যুদ্ধবিরোধিতা, অ্যান্টি ওয়ার পোয়েমস লেখা হতে শুরু করে। সেই সময় থেকে কিন্তু ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ বা মডার্ন পিরিয়ডটা শুরু হয়। তারপরে 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, বিশ্বের মানচিত্র পরিবর্তন হয়ে যায়। শুধু তাই না, মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়। সেই তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত যে যুগটা চলছে, সেটাকে আমরা পোস্ট মডার্ন যুগ, ইংরেজি সাহিত্যের পোস্ট মডার্ন পিরিয়ড বলতে পারি। এবং আমাকে যদি ব্যক্তিগত বলা হয় তাহলে আমি বলবো যে টি.এস. এলিয়ট এই সময়ের শ্রেষ্ঠ ইংরেজি সাহিত্যের মানুষ। একদম। ভারতীয়রাও কিন্তু ইংরেজি সাহিত্যের সঙ্গে যুক্ত হতে শুরু করে। আর.কে. নারায়ণ, মুল্করাজ আনন্দ, স্বাধীনতার পূর্ববর্তী যারা লেখক ছিলেন বা ঠিক তার পরে পরে আর.কে. নারায়ণের মালগুড়ি ডেজের কথা তো আমরা সবাই জানি। এদের গল্পগুলি অত্যন্ত সাধারণ মানুষের জীবনগুলি উঠে এসেছে এদের ছোট গল্পগুলিতে। তার পরবর্তীকালে আমরা রাস্কিন বন্ড বা বিক্রম শেঠ বা অমিতাভ ঘোষ, সালমান রুশদি এদের দেখেছি। এরা ভারতীয় হয়েও ইংরেজি ভাষায় সাহিত্য লিখে ভারতীয় প্রেক্ষাপটের বিভিন্ন বিষয়কে তুলে ধরে তারা বিশ্ব সাহিত্যে কিন্তু ইংরেজি ভাষায় ভারতীয় লেখকদের একটা ধারা আছে, একটা ঐতিহ্য আছে। যেমন বালাহেরি, অরুন্ধতী ঘোষ, এরা কিন্তু পরিচিত নাম গোটা বিশ্বে। ইংরেজি ভাষায় তারা লেখেন কিন্তু তারা ভারতীয়। তারও একটা ইভলিউশন বা বিবর্তন হয়েছে। সেই দিক দিয়ে বিচার করলে ভারতীয়রাও ইংরেজি সাহিত্যের সঙ্গে যুক্ত, যদিও এটা আমাদের ভাষা নয়। তবু ভারতীয়রাও ইংরেজি ভাষায় সমৃদ্ধ সাহিত্য রচনা করেছেন এবং সেই কারণে সারা পৃথিবীতেই তারা একটা স্থান পেয়েছেন, এটা বলতেই পারলাম না। এবং সেটা বোধহয় অনিবার্য কারণেই আমরা দেখব যে ভারতীয় যে ইংরেজি সাহিত্যিক যারা, তাদের রচনাগুলো বোধহয় আধুনিক ইংরেজি সাহিত্যের যে যুগ সেখানেই আমরা বোধহয় দেখতে পাচ্ছি না, তার আগেও তার ইতিহাস কিছু আছে। ইতিহাস তো আছেই, মানে ইতিহাস ছাড়া তো কোনো কিছু তৈরি হয় না। হ্যাঁ, আমি তো বললামই ইতিহাস আছেই। সরোজিনী নাইডু বা মনে করুন যারা আগে লিখতেন, প্রথম দিককার ভারতীয় লেখক যারা ইংরেজি সাহিত্য লিখতেন, আর.কে. নারায়ণ বা মুল্করাজ আনন্দ, সেটা তখন ইংরেজি সাহিত্য ততদিন আধুনিক হয়েছে, আধুনিক হয়ে গেছে। তার আগে সেইভাবে ছিল একদমই না। কোনো ভাষা যদি শিক্ষা লাভ করতে হয়, যে কোনো ভাষায় যদি শিক্ষা লাভ করতে হয়, যে ভাষাটা শ্রেষ্ঠ শিক্ষা অর্জনের ক্ষেত্রে সেটা হচ্ছে মাতৃভাষা। তাই বাংলা মিডিয়াম বলতে তো আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলগুলিকে বুঝি। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যদি ধরে নিই, যদি তাই বুঝি, তাহলে আপনার বা সঞ্চালকের যে প্রশ্নটা ছিল তা বহুল চর্চিত, যে এই বাংলা ভাষার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মাধ্যমে ইংরেজি শেখা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব এবং খুব ভালোভাবেই সম্ভব, কিন্তু তার বেশ কিছু শর্ত থাকা উচিত। প্রথমত, যে কারিকুলাম বা সিলেবাসটা তৈরি হবে তা বিজ্ঞানসম্মত, তা বাস্তবের উপর ভিত্তি করে হবে, এবং যারা পড়াবেন ইংরেজি ভাষাটাকে তারা তো দ্বিতীয় ভাষা হিসাবে পড়াবে, ঠিক? বা কোনো কোনো ক্ষেত্রে প্রথম ভাষা হিসাবেও বহু জায়গায়, আপনি জানেন, বহু জায়গায় এখন বেঙ্গলি বোর্ডের আন্ডারেই ইংলিশ মিডিয়াম শুরু হয়েছে। একদম প্রথম ভাষা হিসাবেও শিক্ষকদের পড়াতে হবে। শিক্ষকরা যাতে ওয়েল ট্রেইনড থাকে সেটা পড়ানোর বিষয়ে, সেটাও দেখতে হবে। আসলে সত্য কোনোদিনও সাদা বা কালো হয় না, সত্য ধূসর হয়। মানে আপনি যে কথাটা বললেন তাকে আমি পুরোপুরি সঠিক বা পুরোপুরি বেঠিক কোনোটাই বলতে পারবো না। ঝোঁক তো একটা আছেই, সবাই দিচ্ছে ছেলেকে বা মেয়েকে ইংরেজি মিডিয়াম স্কুলে, আমিও দেব। এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে, কোন স্কুলে পড়ে, কি কোন মিডিয়ামে পড়ে। এটা যেমন সত্য,
এই কারণে যে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা দিনকে দিন বাড়ছে এবং বাংলা মাধ্যম স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা দিনকে দিন কমছে, এটা যেমন সত্য, তেমনি কিছু ক্ষেত্রে বাংলা মাধ্যম স্কুলের কিছু বিষয়ে কিছুটা ঘাটতি আচ্ছা, কিন্তু এক শ্রেণীর অভিভাবককে চিন্তিত। ইংরেজি হ্যাঁ। মাধ্যম বিদ্যালয়ে কারি কারি পকেটের টাকা খরচ করে ভর্তি করতে বাধ্য করছে। কিছু ক্ষেত্রে ঝোঁকের মাথায় হচ্ছে, এটা যেমন সত্য, হ্যাঁ। কিছু ক্ষেত্রে আবার এই ছাত্রছাত্রীর মাধ্যম পরিবর্তন, মিডিয়াম চেঞ্জ, যেটাকে আগে প্রায় 99% 95% ছাত্রছাত্রী সব মধ্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থার মধ্যেই ছিল, হ্যাঁ, হয়তো 2-4% কেন্দ্রীয় সিবিএসসি বা আইসিএসসি মিডিয়ামে পড়তো। এখন সেটা প্রায় 60-40 হয়ে গেছে এবং বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, মাধ্যমিকের পরীক্ষার্থীদের সংখ্যাও কমছে। তার বহুবিধ কারণ আছে, কোনো একটা কারণকে নির্দিষ্ট করা সম্ভব না। ইংরেজি নিয়ে ভীতি পৃথকভাবে যদি বলি তাহলে সেরকম নেই। যদি সেই চিন্তা করা যায় তাহলে কিছু ছাত্রের আবার অঙ্ক নিয়ে ভীতি আছে, কিছু ছাত্রের আবার বিজ্ঞান নিয়ে ভীতি আছে, মানে সেই রকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে ছাত্রদের মধ্যে কোনো বিষয়কে যদি সহজ করতে হয়, তাকে তো বিষয়টাকে তার কাছে প্রাণবন্ত করে তুলতে হবে, বিষয়টা তার কাছে খুব আগ্রহের বিষয় করে তুলতে হবে, ইন্টারেস্ট তৈরি করতে হবে, তাহলে ভীতিটা কেটে যাবে। ছাত্রদেরকে মনোগ্রাহী করে খুব ইন্টারেস্টিং উপায়ে ক্লাসরুমে যদি কোনো টিচার তার সাবজেক্ট ম্যাটারটাকে রিপ্রেজেন্ট করে, ইন্ট্রোডিউস করে এবং তাদেরকে নানা অ্যাক্টিভিটির মাধ্যমে শেখায়, ঠিক লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, এটা যদি হয়, যদি খুব বেশি গ্রামারের তত্ত্ব না আউড়ে ফ্রম এক্সাম্পল টু গ্রামার এই বিষয়টাতে যাওয়া যায়, ফ্রম এক্সাম্পল টু স্ট্রাকচার এটাতে যাওয়া যায়, উদাহরণ দিয়ে দিয়ে, তাহলে আমার মনে হয় ছাত্ররা কিন্তু আগ্রহী হয় এবং অনেক ছাত্র আছে যারা খুব ইংরেজির প্রতি তাদের অনুরাগ আছে, ভালোবাসা আছে। এই ছাত্ররা যে হারিয়ে গেছে তা নয়, এমন ছাত্র আছে। স্পোকেন ইংলিশ মানে তো ইংরেজি ভাষায় আমি কথা বলবো এবং যেটা হচ্ছে ইংরেজির কথ্য ভাষা সেটাকে আয়ত্ত করবো। সেটা যদি পরিবেশ না থাকে, অভ্যাস না থাকে, তাহলে হবে না। যে ভাষা শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ভাষাটার চর্চা করার মতো পরিবেশ আছে কিনা, আমি সবসময় ভাষাটা নিয়ে চর্চা করবার মতো জায়গায় আছি কিনা, এবং আমি কত বেশি সময় ধরে ভাষাটা বলার সুযোগ পাচ্ছি বা বাধ্য হয়ে বলছি। সুতরাং স্পোকেন ইংলিশটা গুরুত্ব এখানেই। আপনি খবরের কাগজ পড়ুন, প্রত্যেকদিন ইংরেজির খবরের কাগজ পড়ুন, 2-4 জন মানুষ যাদের সঙ্গে ইংরেজিতে কথোপকথন করা সম্ভব তাদের সঙ্গে মেলামেশা করে একটা গ্রুপ করে এই কথোপকথন শুরু করুন। প্রথম ভুল হতে পারে, ঠিক হতে পারে, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এভাবেই স্পোকেন ইংলিশটা শেখা উচিত। তাহলে আমি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, একজন ইংরেজি শিক্ষক যিনি ক্লাসেই আমাকে খুব এনকারেজ করতেন। পরবর্তী সময়ে আমাকে উনি অনেকভাবে সাহায্য করেছেন, তার কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। যতটুকু যা শিখেছি এবং যা আজকে আমি ইংরেজি ভাষায় ছাত্রদের পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, সেটা স্যারেরই অবদান। তার নাম শ্রদ্ধেয় প্রয়াত শ্রী অমলেন্দু গুহ মজুমদার। উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, অনেকভাবে সাহায্য করেছেন। আমার ইংরেজি শেখা ওনার হাত ধরেই। সাহিত্যে কোন গ্রন্থটি সবচেয়ে প্রিয়, এটা বলাটা খুব একটা সঠিক প্রশ্ন নয়, তবুও যদি বলা হয় পছন্দের তালিকায় যেগুলো রয়েছে তাদের মধ্যে দু একটি প্রিয় গ্রন্থ এবং গ্রন্থকার। নভেলিস্ট চার্লস ডিকেন্স, ওনার লেখা আমার খুব পছন্দের, সব গ্রন্থই ভালো লাগে ওনার। অবশ্যই এ টেল অফ টু সিটিজ, আচ্ছা, এই উপন্যাসটি আমার সবচেয়ে প্রিয় গ্রন্থ।
ছাত্রছাত্রীদের সুবিধার্থে দু একটি প্রশ্ন আমি করছি। এটা এই অংশটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের। ইংরেজি ব্যাকরণ চর্চা শেখার ক্ষেত্রে একটু সংক্ষেপে মানে কিভাবে ওদের শুরু করা উচিত এবং চর্চা করা উচিত, সেটা যদি স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করে দেওয়া হয়। সেটা নির্ভর করবে ছাত্রটি কোন স্তরে আছে, কোন ক্লাসে আছে তার উপরে, এবং তার বেস লাইনটা কি অবস্থায় আছে তার উপরে। আমরা যাদের পাই আর কি ক্লাস 5-এ, তারা কি অবস্থায় আসেন সেটা কিন্তু তারও একটা ধারণা আছে, আমারও আছে। সবাই কিন্তু খুব ভালো অবস্থায় আসে এমনটা নয়। এই সবার বেসটা সমান থাকে না, ভিত্তিটা একরকম থাকে না। আমার যেটা মনে হয় যে শুরুতেই ভিত্তিটা ভালো করে নেওয়া উচিত, বেসটা ভালো করে নেওয়া উচিত। ক্লজ, ফ্রেজ, সেন্টেন্স, তারপরে আমরা যদি পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, এগুলি শিখে নিয়েই তারপরে তার অ্যাপ্লিকেশন বেসড বিভিন্ন বিষয়গুলি, যেমন নারেশন, ভয়েস চেঞ্জ, অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ, এগুলি বিষয়ে যাওয়া উচিত। নিজে লেখার অভ্যাস করতে হবে। আমরা মাধ্যমিক স্তরে যারা ছাত্রছাত্রী আছো তোমরা, তাদের কে বলছি যে রাইটিং স্কিল পোর্শনটার কিন্তু একটা বড় গুরুত্ব আছে বোর্ড এক্সামে রেজাল্ট ভালো করার জন্য। এই ক্লাস 7-8 থেকেই নিজে লেখার একটা অভ্যাস তৈরি করতে হবে, এবং প্রথম কিছুটা ভুল ভ্রান্তি হলেও নিজে লেখার অভ্যাসটা চালিয়ে যেতে হবে। মুখস্থ করে লেখার থেকে নিজে লেখাটা যাতে কিছুটা অরিজিনালিটি থাকে লেখার মধ্যে, একদম মৌলিকতা যাকে আমরা বাংলায় বলি, সেই অরিজিনালিটি আছে কিনা লেখা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। গ্রামাটিক্যাল মিস্টেক্স ধীরে ধীরে শুধরে যাবে, শুধু কপি ক্যাট হলে চলবে না। এই প্যারাগ্রাফটা নেই, একটু গুগলে দেখে নিই, এই গুগল বাবা থেকে সাবধান হতে বলছি। বিশেষ করে যারা ইংরেজি শিখতে চাও, একেবারে ওর মধ্যে যাবে না, নিজে লিখবে। লেখার মান যেমনই হোক নিজে লিখে কোনো শিক্ষককে দিয়ে সেটাকে চেক করিয়ে নেওয়া, এই অভ্যাসটা রাখতে হবে। একটা লেখার মধ্যে অরিজিনালিটি রাখতে হবে, প্রত্যেকটা লেখা ভালো করে দেখতে হবে, তার নিয়ম অনুসরণ করতে হবে। সুতরাং একটা চেষ্টা, সর্বোপরি একটা চেষ্টা, আগ্রহ তাগিদ যদি ছাত্রের মধ্যে থাকে এবং সে যদি সঠিক পদ্ধতিতে পরিশ্রম করে এবং যদি নিয়মগুলি অনুসরণ করে, শৃঙ্খলাপরায়ণভাবে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, অবশ্যই ইংরেজিতে ভালো রেজাল্ট করা সম্ভব। একটা বিষয়ে ছাত্ররা অত্যন্ত ভয় ভীতির মধ্যে থাকে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে একটা আনসিন প্যাসেজ দেওয়া হয় মাধ্যমিকে। সেই প্যাসেজটা থেকে 4টা ওয়ার্ড থাকে যার সিনোনিম মানে সমার্থক শব্দ ওই প্যাসেজ থেকে খুঁজে বার করতে হয়, এবং সেই ক্ষেত্রে অনেক ছাত্রের ভুলও হয় এবং তারা অনেকটা আইডিয়া করে একটা ধারণার বশবর্তী, স্টক অফ ওয়ার্ডস তাদের খুব কম, এটাই কারণ। সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্লাস 7-8 থেকে কিন্তু একটা ইংলিশ ডেইলি একটা ইংরেজি সংবাদপত্র পড়ার একটা অভ্যাস তৈরি করা উচিত, তাতে স্টক অফ ওয়ার্ডস বাড়বে। তো টেক্সট বইয়ের ক্ষেত্রে টেক্সটে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা পড়াশোনার ঠিক কিভাবে এগোনো উচিত, কি পদ্ধতিতে টেক্সটের যে বিষয়গুলো আছে সেটা গদ্য হোক পদ্য হোক যাই হোক, সেটা কিভাবে ওদেরকে এগোনো উচিত? প্রথমত আমি বলবো যে ছাত্রছাত্রীরা টেক্সট সবার শেষেই পড়ুক, এটা আমার ব্যক্তিগত অভিমত। ঠিক, তারা টেক্সটটাকে প্রথম যতটুকু যা করবে আনসিন ধরে নিয়ে করুক। সে যদি নাই বা পড়ে টেক্সটটা প্রথম অবস্থায় না পড়লই না মনে করে, একদম, তাতে কি অসুবিধা? সেটাকে একটা আনসিন প্যাসেজ রূপে মনে করলো, তারপরে দেখলো সে নিজে কতটা পারে। ঠিক, তারপরে শিক্ষক যেখানে আটকালো, শিক্ষক থাকবে শুধু তাকে ওই যেখানে আটকালো সেই জায়গাটুকু ছাড়িয়ে দেওয়ার জন্য, তার অসুবিধাগুলি সমাধান করে দেওয়ার জন্য। তাহলে দ্রুত শিখবে এবং তাড়াতাড়ি শিখবে। তাই আমাদের ছাত্রছাত্রীরা একটা প্যারট লাইক ইমিটেশনের দিকে যাচ্ছে, তোতা পাখির মতো নকল করছে, সবকিছু মুখস্থ করছে, রটিং যাকে আমরা বলি। তাই এইটা কিন্তু সঠিক হচ্ছে না। ঠিক, আমরা যেমন খাতা দেখি, আমি
কোনো সমালোচনা করছি না, দেখা যাচ্ছে হল শুদ্ধ ছাত্রের একই উত্তর। হয়তো তারা যে শিক্ষকের কাছে বাড়িতে টিউশন পড়ে, তিনি যা লিখে দিয়েছেন ভালো লিখে দিয়েছেন, সেটাই তো সবাই মুখস্থ করে এসেছে, সেটাই আউড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তার নিজস্বতা অরিজিনালিটিটা তৈরি হচ্ছে না, এবং একটা কথা ভীতি ওখান থেকেও তৈরি হচ্ছে যে আমি পারি না, এই কনসেপ্টটা ওর ভেতরে ঢুকে যাচ্ছে। আমি নিজে লিখতে পারছি না, আমি ইংরেজি জানি না, এইটাই সমস্ত সোর্স অফ অল ইভিলস, এটাই বলতে পারি আমি। যদি সাবজেক্টের প্রতি, ইংরেজি সাবজেক্টের প্রতি ভীতি কাটাতে হয়, তবে ওয়ান মাস্ট follow the rule of inculcating the originality in his or her writing, এটাই আমরা বলতে পারি। তার লেখার মধ্যে যদি মৌলিকতা না থাকে তাহলে হয় না। আর একটা ছেলে বা মেয়ে যখন নিজে লিখতে শুরু করে, তাহলে তার মধ্যে অটোমেটিক্যালি একটা ইন্টারেস্ট তৈরি হয়ে যায় সাবজেক্টের প্রতি। এটা লিখেছি, তাহলে আরেকটা অন্য কিছু লিখি, একেবারে শুধুই মাত্র টেক্সট ভিত্তিক পড়া, নোট ভিত্তিক পড়া, সেটা আমাদের ইংরেজিকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা পেছনের দিকে এগোচ্ছি তাহলে বলা যায়। ঠিক, এই বিষয়টি আসলে এর কোনো আলাদা উত্তর নেই। মানে ইংরেজিতে ভালো নম্বর পেতে গেলে কি কি করা উচিত, ভৌত বিজ্ঞানে ভালো নম্বর পেতে গেলে যা যা করা উচিত তাই করা উচিত। ঠিক, এটার কোনো আলাদা উত্তর নেই, বা কোনো এর কোনো ম্যাজিক অ্যানসার নেই, কিছু নেই। অর্থাৎ অধ্যয়ন করতেই হবে, স্টাডি করতেই হবে, এবং যে বিষয়গুলো বলা হলো যে নিজের পরিশ্রম করতে হবে, নিজেকে তৈরি করা, নিজের দুর্বলতা দিকগুলোকে দূর করে দিতে হবে। আমি যে জায়গাটা নিয়ে টেনশন করছি সেই জায়গাটাকে দূর করতে হবে, এবং সেটা ওই যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, বারবার অনবরত করে যাওয়া। এবং স্যার যেটা বললেন যে অবশ্যই দক্ষ কোনো একজন শিক্ষকের সাপোর্ট সেক্ষেত্রে একটু অনেকটাই হেল্পফুল হতে পারে এবং প্রয়োজনও, তাই না? দরকার, গাইডেন্স তো অবশ্যই দরকার। একদম। আরেকটা বিষয়, আমরা শেষের দিকে চলে এসেছি, যে যারা অরিজিনালি একটু ইন্টারেস্টেড লিটারেচার নিয়ে, তো তাদের ক্ষেত্রে যদি এমন কিছু, যারা আমার স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য বলছি, যে ইন্টারেস্টেড কিন্তু তারা খুব একটা তাদের জানা নেই যে কি কি গ্রন্থ অবশ্যই পড়া উচিত, সেই বিষয়টা যদি একটু সাজেশন আকারে ওদের কাছে রাখা যায় একটু বেটার স্টাডির জন্য বা নিজেকে ঋদ্ধ করার জন্য। একটু ছোট বয়সে যদি শুরু করা যায় তাহলে ভালো হয়। আমরা যারা টিচার, আমরা কিন্তু ক্লাসরুমে আইডেন্টিফাই করে নিতে পারি যে কোন কোন স্টুডেন্টসের মধ্যে পোটেনশিয়াল আছে, যে তারা লিটারেচার পড়তে পারে ভবিষ্যতে। ঠিক, তাদেরকে কিছুটা টেক্সট বইয়ের বাইরেও বেশ কিছু জিনিস পড়তে এনকারেজ করা উচিত। ছোট ছোট অ্যাব্রিজড ভার্সন অফ মেনি নভেলস আর দেয়ার, বহু উপন্যাসের ছোট ছোট অ্যাব্রিজড ভার্সন আছে। ডিকেন্সের হতে পারে, শেক্সপিয়ারের নাটকগুলির গল্প রূপ হতে পারে, গল্পের মতো পড়ুক না, সেগুলি তাকে কিন্তু নানাভাবে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগী হতে সাহায্য করে। তো যাই হোক, দর্শক বন্ধুরা এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কিন্তু আজকের অনুষ্ঠান একদম শেষ পর্বে চলে এসেছি। তবে শেষ করবার আগে বরাবর আমরা যেটা বলে থাকি, যে আমাদের আজকের যিনি অতিথি, তার কথাগুলো তোমাদের এবং আপনাদের কেমন লাগছে সেই বিষয়ে কিন্তু মতামত আমাদের অত্যন্ত জরুরি। এবং স্যারকে যদি কৃতজ্ঞতা জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয়, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই চ্যানেলের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে যদি মনে হয় যে সমর্থনযোগ্য, যদি আমাদের পাশে থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের প্রত্যেকটি ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে, অর্থাৎ শেয়ার করে দিতে হবে। আর আমাদের একটু উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন প্রোগ্রাম কিরকম হচ্ছে বা আর কি কি বিষয় আমরা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত করতে পারি। সাহিত্য পাঠ বা সাহিত্য সৃষ্টি একটা সৃজনশীল কর্ম, আর যে কোনো সৃজনশীল কর্মই মস্তিষ্কের সর্বশ্রেষ্ঠ ব্যবহার বলেই আমি মনে করি। ভালো মানুষ যদি তৈরি করতে হয় তাহলে সাহিত্যের চর্চা
সমাজে, শিক্ষা ব্যবস্থায়, দেশে থাকতেই হবে। বিজ্ঞান অত্যন্ত জরুরি একটা বিষয়। বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের কোনো বিরোধ নেই। অনেক বড় বড় বিজ্ঞানীরা, চিকিৎসকেরা সাহিত্যিক ছিলেন, আজীবন সাহিত্য সাধনা করেছেন। তা বিজ্ঞান সাধনা করলে যে সাহিত্যের সাধনা হবে না তা নয়। ঠিক। সাহিত্যের চর্চা একটা ভালো মানুষ তৈরি করবে, বিজ্ঞানের চর্চা একটা উন্নত, দক্ষ, সফল মানুষ তৈরি করবে। দু ধরনের মানুষই আমাদের সমাজে, আমাদের দেশে কাম্য। সাহিত্যের প্রতি অনুরাগ বৃদ্ধি হোক, ছোট বয়স থেকে সাহিত্য চর্চা শুরু হোক। ছাত্রছাত্রীদের বলবো, যারা তোমরা সাহিত্য ভালোবাসো, বই, পাঠ্যপুস্তকের বাইরে যে কোনো কিছু, যে কোনো ভালো কিছু বই পড়তে থাকো। সে যে কোনো ভাষায় হতে পারে। সে যদি ইংরেজি ভাষায় হতে হবে তা না, যে ইংরেজি ভাষার সাহিত্য আরো ভালো লাগে সে সেটাই পড়বে। দর্শক বন্ধুকেও দীর্ঘক্ষণ ধরে তারা এই অনুষ্ঠানটি চলেছে, সেটা তারা যাতে দেখেন, তার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। সেই অনুরোধ আমার তরফ থেকেও দর্শক বন্ধুর কাছে রইল। আমরা আজকের মতো গুণীজনের সঙ্গে সুমন অনুষ্ঠানের এই পর্বটি শেষ করছি এবং কথা দিচ্ছি, আগামী রবিবার আমরা অবশ্যই আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আমরা মিলিত হব এবং অবশ্যই তাদের জীবন অভিজ্ঞতা, জীবন দর্শন এবং সুপরামর্শ পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, এই প্রার্থনা রেখে, কামনা রেখে, আশা রেখে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।